আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রেজি রাইডার। তো আজকে ব্রেক ইন পিরিয়ডের সেকেন্ড ব্লক। আজকে একটু বিকালেই বাইরে হলাম আরও থাকতে থাকতে। তো গতকালকে আমি 30 কিলোমিটারের মতো রাইড করছি ব্রেক ইন পিরিয়ডের মধ্যে। তো যেটা ব্লগ আপনারা দেখছেন, তো আজকে আবার বাইরে এলাম রাইড করার জন্য। তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই রাস্তা দিয়ে মাটি নিতে নিতে রাস্তার মধ্যে একটা মাটির স্তর ফেলাইছে। রাস্তার মধ্যে মাটিগুলো ভরে থাকলে যখন হালকা পানি লাগে ওইগুলা কাদায় পরিণত হয়, আর তখন বাইকের চাকা স্লিপ করে প্রচুর। কি একটা দিন আইলো, যদি আপনি জ্যাকেট পরেন তাহলে লাগবে গরম, জ্যাকেট ছাড়া যদি চলেন তাহলে লাগবে শীত। আর বাসায় বসে থাকলে আমার ঠিকঠাক আছে, শীতও না গরমও না। আমার মনে হয় আমার পিস্টন চেঞ্জ করার পরে আমার মাইলেজটা অনেকটুকু বাড়ছে। কারণ কি, আমি ফুল ট্যাঙ্ক করছিলাম কিছুদিন আগে, প্রায় এক সপ্তাহ মতো হইব, কিন্তু এখনও আমার ফুয়েলের যে কাটাটা ওইটা মাত্র এক দাগ কমছে। তো এক দাগ কমাতে কত লিটার গেছে সেটা আমার জানা নাই, তবে আমি এতটুকু বলতে পারি যে আমার মাইলেজটা অনেক ভালো দিতেছে। যেহেতু আমি আগে পিস্টন যেটা ছিল ওইটাতে রাইড করছি, সময় যতটুকু পাইছি তার থেকে বেশি পাইতেছি, মেবি 40-45 অ্যাভারেজ। কারণ হাইওয়েতে রাইড করলে মাইলেজটা একটু বেশি পাওয়া যায়। এবার আমার আমার গাড়ির ব্রেকিং পিরিয়ডে চলার কারণে আমি দূরে কোথাও যাইতে পারতেছি না। এদিক দিয়েই ঘুরতেছি, ঘুরে ঘুরে 1500 কিলো ব্রেকিং পিরিয়ড কমপ্লিট করব। আর তারপরে আমি আবার দূরে কোথাও যাওয়ার প্ল্যান করব। ব্রেক ইন পিরিয়ডের সময় যদি আমি প্রতিদিন 20 কিলোমিটার রাইড করি বা 30 কিলোমিটার রাইড করি, তাহলে 1 মাসের মতো সময় লাগবে আমার ব্রেক ইন পিরিয়ড কমপ্লিট করতে। আর প্রতিদিন যে একরকমই যাইব সেটা সেটা না, কোনো কোনো দিন মিসও হইতে পারে, কারণ আমি তো মানুষ, রোবট না, মিস হওয়াটাই স্বাভাবিক। রিং পিস্টনটা চেঞ্জ করার পর আমার রেডি পিক আপটা বাড়ছে, আমি ফিল করতে পারি। ওভার স্পিড হয়ে গেছে। আসলে কি, যে যার গাড়ি যত মায়া করে চালাইবো তার গাড়ি তত ঠিক থাকবো। গাড়ির যত মেনটেন করতে পারবেন ভালো করে,
আপনার গাড়ি আপনার পারফরমেন্স তত ভালো দিব। আমরা অনেকেই আছি আবার 2-3 হাজার কিলো চালা ইঞ্জিন অয়েলও চেঞ্জ করি না। এই রাস্তাটা অনেক বাউন্সি, এর থেকে বাউন্সি রাস্তা হইতেছে আপনার চাঁদপুরের রাস্তাটা, ওইখানে অনেকখানি বাউন্স খাইতে হয়, পুরো রাস্তাটাই বাউন্সের মধ্যে। এটা যাওয়া একটু সমান টমান আছে, এদিক দিয়ে ভালো করে চালানো যায়। আপনারা যারা নতুন পিস্টন লাগাবেন, যদি রিং পিস্টন চেঞ্জ করেন তাহলে দেশে আপনার সিলিন্ডার সহ চেঞ্জ করেন। কারণ কি, আপনি যদি শুধু রিং পিস্টনটা চেঞ্জ করেন, সিলিন্ডার চেঞ্জ না করেন, তাহলে আপনার যে পুরাতন সিলিন্ডারটা আছে ওইটা আপনার বোরিং করতে হইব। আর বোরিং করতে হয় লেদ থেকে। তো আপনি যে লেদ থেকে করবেন সেই লেদের যে মিস্ত্রি আছে উনি যদি অভিজ্ঞ না হয় তাহলে আপনার যে বোরিং করা যে পিস্টনটা ওইটা সে করে দিতে পারবো, কিন্তু বোরিং করে দিতে পারবো, বাট আপনার যে যে একটা গ্যাপ থাকে পিস্টনের রিংয়ের মধ্যে, ওই গ্যাপটা যদি সঠিকভাবে না থাকে তাহলে আপনার পিস্টনটা লাস্টিং করবে না বেশি দিন। ওইটা কিছুদিন পরে আবার চেঞ্জ করতে হবে, অথবা রিং পিস্টন সহ আপনার সিলিন্ডার চেঞ্জ করতে হবে। আর রিং পিস্টন সহ সিলিন্ডার সেট থাকে, একটা সেট থাকে সিলিন্ডার সহ রিং পিস্টন, আর রিং পিস্টন আলাদাও কিন্তু পাওয়া যায়। তো আপনি যদি চেঞ্জ করেন তাহলে তো সিলিন্ডার সহ চেঞ্জ করেন। আর এমনিতে আপনি যখন পিস্টনের 3টা সাইজ থাকে, তিনটার মধ্যে আপনার একটা সাইজ হচ্ছে 0 সাইজ, তারপর একটা হইতেছে আপনার 50 সাইজ, তারপর একটা হইতেছে বোধ হয় 100 মেবি। ওটা আমি লাগাই না, ওটা আমি জানিও না। তো আমারটা যেটা লাগতো ওইটা 50, কিন্তু আমি নতুন সিলিন্ডার সহ পিস্টন লাগাইছি যার কারণে আমারটার সাইজ 0। এখন আবার যদি আমি লাগাই ওই তখন আমার 50 সাইজ লাগবে। ওই টাকা থাকে। তো আপনার যারা রিং পিস্টন সহ সিলিন্ডার সহ চেঞ্জ করবেন তারা ব্রেকিং পিরিয়ডটা তো অবশ্যই মেনটেন করতে হবে। আর ব্রেকিং পিরিয়ডের সময় একটা কথা মাথায় রাখবেন যে একটা না গাড়ি চালানো যাবে না। আপনি যখন গাড়ি চালাবেন তখন কিছুক্ষণ চালায় ব্রেক দিবেন। যেমন আমি এই পর্যন্ত 10 কিলো চালা নিয়েছি আপনাদের সাথে যখন স্টার্ট করলাম, তো 10 কিলো অলরেডি চালানো শেষ আমার। তো এখন আমি সামনে একটা বাজারে বা সামনে কোথাও যাইয়া দোকান টোকানের পাশে যাইয়া তারপরে একটু স্টপ করবো, ওইখানে কিছুক্ষণ ব্রেক দিয়ে তারপরে আবার আমি ব্যাক করব। তো এখন যাইতে যাইতে যতগুলো যাইবো ততগুলো আমার নিয়ত আছে যে 60 কিলোমিটার পর্যন্ত চালানো। বাট দেখি পারি কিনা, হয়তো বা হয়ে যাব। তো যদি হয়ে যায় তাহলে তো হইলো। আর ব্রেকিং পিরিয়ডের অনেক কিছু আপনার চালানোর উপর নির্ভর করে। আপনি যদি মনে করেন যে গাড়ি রাফ চালান তাহলে তো যত অল্প স্পিডে চালালেও, যেমন গিয়ার অল্প দিয়ে তারপর আপনি 15-এর মধ্যে টানতেছেন গাড়ি, বাট গিয়ার হইতেছে আপনার 2 নম্বর গিয়ারের মধ্যে আপনি 50-তে চালাতেছেন, তাহলে আপনার ইঞ্জিনের ক্ষতি আছে। কারণ তখন আরপিএমটা হাই থাকে, যার কারণে আপনার গাড়িটা এত 50-এর মধ্যে টান উঠতেছে। আবার 3 নম্বর গিয়ারও এটা করা যাবে না। আমাদের মানে গিয়ার টাইম টু টাইম চেঞ্জ করতে হবে। গিয়ার যতটুকু আমাদের দরকার ততটুকুই দিতে হইব গিয়ার। এর বেশি দিলেও ক্ষতি, আবার এর কমেও দিলেও ক্ষতি। তো ওইটা যারা চালায় তারা ভালো বোঝে, যারা বাইক সম্পর্কে ভালো জানে ওরাই ভালো বোঝে যে কখন কোনটা চেঞ্জ করতে হবে, ওইটা আবার শিখিয়ে দিতে হইব না। তো যাই হোক, আমি এটা বলে দিলাম, এটা একটা টিপস যেটা জানা দরকার। ব্রেকিং পিরিয়ডের মধ্যে আপনার ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো খেয়াল করতে হয়। গাড়ির সাউন্ড থেকে ধরে গাড়ির কোন জিনিসটা কীরকম চলতেছে, কীরকম আছে, সব কিছু আপনার চেক দিতে হবে। কারণ এই সময়টা হইতেছে আপনার গাড়ির প্রতি
অনেক যত্ন দিতে হইব। কিছু কিছু মানুষরা দেখলে মনে হয় রাস্তার মধ্যে ওরা এলিয়েন, মাত্র নাইমাইলো মহাকাশ থেকে। কারণ ওরা রাস্তার মাঝখান থেকে এইরকম ভাবে যায় যে ওদের বাপের রাস্তা। আর অটোওয়ালাদের কথা তো বাদে দিলাম, ওটা তো আপনারা ভালো করে জানেন, ওরা তো বিমানের পাইলট। বেশিরভাগ অ্যাক্সিডেন্ট গুলো হয়, মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট গুলো হয় অটোওয়ালাদের কারণে। এখানে ব্রেক দিব। তো ব্রেক শেষে আবার আসলাম, ওইখানে এক বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপর আবার আসতেছি। এখন ব্যাক করব বাসায়। তো আজকে মেবি 20 কিলোর মতো চালানো হইব, 20-25 সামথিং। 30 কিলো হয়তো বা কমপ্লিট হইব না। আর আজকে এখন ঢুকছি হইতেছে নতুন একটা রাস্তা দিয়া। এই রাস্তা দিয়ে আগে আসতাম, এটা মোটামুটি ঠিক আছে, তবে এখন এটার অবস্থা আস্তে আস্তে খারাপ হইতেছে, জায়গায় জায়গায় ভাঙা দেওয়া যেতেছে। আর আমার ইঞ্জিনটাও একটু হিট হয়ে গেছে। যখন নামছিলাম তখন খেয়াল করছি যে ইঞ্জিন থেকে গরম ভাপ বার হইতেছে। আপনারা যারা ইঞ্জিনের কাজ করাবেন বা গাড়ির যে কোনো কাজ করান, অবশ্যই চেষ্টা করবেন যে ভালো কোনো মিস্ত্রির কাছ থেকে চেঞ্জ করার জন্য বা কাজটা করানোর জন্য। কারণ এটা হচ্ছে আপনার ভালো কাজের মধ্যে অনেক কিছু ডিপেন্ড করে। আপনার কাজ যদি ভালো না হয় তাহলে এটা হচ্ছে আপনার গাড়ির পারফরমেন্সও ভালো পাইবেন না। আর মিস্ত্রির কাছে অবশ্যই টুলসগুলো থাকতে হবে যেগুলো আপনার গাড়ির খোলার জন্য বা লাগানোর জন্য প্রয়োজন। অনেক মিস্ত্রি আছে যে বাইরে খোলে, যেমন আমি যে আমার যে গার্ডটা আছে, গাড়ের যে গুটিটা আছে, এই গুটিটা টাইট দেওয়ার জন্য, গাড়টা টাইট দেওয়ার জন্য আমি অনেক মিস্ত্রির কাছে ঘুরছিলাম, পাই নাই। ওরা সবাই বাইরে বাইরে টাইট দিতে চাইছিল। তো সেটা করলে হইতেছে আপনার যে নাডারিয়াটা আছে, পেস্টটা আছে, ওইটা ওইটা শেষ হয়ে যাবে। বন্ধু, স্কুল ফ্রেন্ড এটা। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম, ওই বাইরে টাইট দিলে আপনার নাটের যেই সাইডগুলা ওইগুলা নষ্ট হয়ে যায়। তো ওইটা আমি প্রিফার করি না। এতে আপনার গাড়ির লুকটা যে এই জিনিসটা কিন্তু আপনার একটু লুকটাও বৃদ্ধি করে, ওই লুকটাও নষ্ট হয়ে যাব। তো অবশ্যই যার কাছে টুলস আছে, প্রপার টুলস আছে, ওই টুলস দেখা তারপর দেখবেন যে আগে জিজ্ঞেস করবেন যে টুলস আছে নাকি। যদি টুলস থাকে তাহলে কাজ করাবেন, না থাকলে কাজ করানোর দরকার নাই। আমার যে গাড়ির বলাসারটাও নতুন লাগানো, ওইটা আমি চেঞ্জ করছিলাম প্রায় 2 মাস আগে। তো কিছুদিন আগে আমি যখন গাজীপুরের দিকে গেছিলাম, তো ঝাঁকির কারণে যখন আমি ব্রেক ধরতাম তো আমার গাড়ির মধ্যে একটা কট করে একটা সাউন্ড হইতো। ওই সাউন্ডের কারণে আমি মনে করছিলাম যে হয়তোবা যেদিন ঢাকা গেছিলাম ওই দিন একটা ফেতনা খাইছিলাম, অনেক বড় সড়ো একটা গাতা রাস্তার মধ্যে একটা গাতা ছিল, ওই গর্তে আমি নামাই দিছিলাম। তো ওই গর্তে নামাই দেওয়ার কারণে আমার মনে হয়েছিল গাড়ির একটা মেজর সমস্যা হয়েছিল, যে আমার সকেট জাম্পারটায় হয়তো বা অতিরিক্ত চাপ খাইছি। তা আমি মনে করছিলাম যে সকেট জাম্পারটা হয়তো বা ব্যান হয়ে গেছে। তো ওইটার পরেও যখন কিছু হয় না, তখন কিছু হয় না, বড় কোনো সমস্যা দেখা দেয় নাই। কিন্তু কয়েকদিন আগে আমি যখন আর কি চালাতেছিলাম গাড়ি, তো আমার যখনই ব্রেক ধরতেছি, ইমার্জেন্সি ব্রেক কোন বা এমনিতে ভাঙা রাস্তায় যখনই
ব্রেক ধরতেছি তখনই ক্যাট করে একটা শব্দ, কট করে একটা সাউন্ড হইতেছে, যে সাউন্ড আর কি বিরক্তিকর লাগতেছিল আমার কাছে। তো আমি তখন ওই গাজীপুরেই মিস্ত্রির কাছে গেছিলাম, মিস্ত্রির কাছে যাইয়া বলছি যে এটা কি সমস্যা, আমার কি বেয়ারিংটা চলে গেছে নাকি? কারণ অনেক সময় বেয়ারিং এর কারণেও কিন্তু এরকম সাউন্ডটা করে। আমার মনে হইতেছিল যে বেয়ারিংই গেছে, কিন্তু উনি বললো যে বেয়ারিং ঠিক আছে, আমার সকেট জাম্পারের সমস্যা। তো সকেট জাম্পারের সমস্যা, আমি চিন্তা করলাম যে আমি তো একটা গর্তের মধ্যে নামাই দিয়েছিলাম, তো হয়তো বা সকেট জাম্পারের সমস্যা হইতে পারে। তো ও তখনই সকেট জাম্পারটা খুলতে চাইছিল, কিন্তু আমি তার কাছে যখন দেখি যে তারা গপ্প মারতেছে, তো যেটা বলতে নিয়েছিলাম ওইটা হচ্ছে যখন ও খুলতে নিয়েছিল তখন আমি দেখি যে ওর কাছে ওই টুলসটা নাই, মানে এটা খোলার জন্য যে যন্ত্রটা ওইটা নাই। ওটা গুটি টাইপের থাকে, 22 নম্বর বা সামথিং, আমি জানি না, তবে এতটুকুই হয়তো বা থাকে, ওইটা ওর কাছে নাই। তখন আমি মানা করে দিচ্ছি যে দরকার নেই, এখন কাজ করাবো না, পরবর্তীতে যদি আসি তাহলে করাবো। তো ওইখান থেকে আসার পরে আমি কাপাসিয়াতে, মানে আমাদের বাসার এইখানে একটা মিস্ত্রি আছে, নাম হইতেছে হানিফ ভাই, ওইটা হচ্ছে কলেজ রুট, আপনারা চিনেন হয়তো বা যারা কাপাসিয়াতে আছেন। উনি খুব ভালো কাজ করে, ওনার কাছে সবগুলো টুলস আছে। তো ওইখানে যাই আমি, ওইখানে যে ওনারা বলি যে এই সমস্যা। তো ওনারা তো বলছে যে আমারটা নাকি সকেট জাম্পার সমস্যা আছে। তো আমার গাড়ির যে কাজ, যত কাজগুলো আছে উনিই করে। তো ওনার কাজগুলো অনেক সুন্দর, যার কারণে আমি ওনার যখনই এখানে থাকি তখনই ওনার দিয়ে করাই। তো উনি বলতেছে যে এটা কোনো সমস্যা না। তো উনি এইটা একটু লুজ দিয়া তারপরে টাইট দিয়ে দিল। তো এখন আমার বলে একটা টেস্ট ড্রাইভ দিতে, টেস্ট ড্রাইভ দেওয়ার পরে আমি যখন দেখলাম যে ওই সমস্যাটা আর নাই, গাড়ি ঠিক আছে, তো আমি ওনারা বললাম যে ঠিক আছে, কিন্তু সমস্যাটা কী আছিল। উনি তখন বললো যে আমার গার্ডটা অতিরিক্ত টাইট হয়ে গেছিলো, যার কারণে সাউন্ডটা করতো। তো আমি ওইখান থেকে বুঝতে পারলাম যে প্রপার টুলস আর প্রপার নলেজ যদি না থাকে আপনার কাছে, আপনি গাড়ির কোনো কাজই করতে পারবেন না। ঠিক আছে, সমস্যা আইডেন্টিফাই করতে পারবেন না, আপনি ঠিক করবেন কি? তো এই কারণে আমি অন্য কোনো জায়গায় আমি যাইও না, চাইলেও ওইখান থেকে ঠিকও করাই না গাড়ি। কেননা আরেকজনের কাজ যদি আরেকজন ধরে, তখন ওইটা গড়বড় লাগায় দেয়, যার কারণে আমি আর করাই না। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই, আপনাদের সাথে শেয়ার করলাম আমার রাইডটা। আর আমি রাইডগুলো ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। তো ব্রেকিং পিরিয়ড যেহেতু চলতেছে, তো দূরে কোথাও যাইতে পারবো না, এদিক দিয়েই করতে হইব। যাই হোক, ব্রেকিং পিরিয়ডের জার্নিটা শেষ হইলে দেন দূরে কোথাও যাওয়ার প্ল্যান করব। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।